ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর ব্লুজুম অর্থাৎ ইংলিশ আমরা শুরু করেছিলাম। আমরা রিভিশন লেসন এবং লেসন ওয়ানের যে ক্লাসটা শুরু করেছিলাম, তো আজকে লেসন ওয়ানের শেষ পার্ট, অর্থাৎ এই পার্টে যে গ্রামার রয়েছে এবং কিছু রাইটিং পার্ট রয়েছে সেগুলো করব। তার পেজ নাম্বার হচ্ছে 12 থেকে 17 এবং অ্যাক্টিভিটি রয়েছে 10, 11, 12-এর এ এবং বি, 13-এর এ এবং বি, 14-এর এ এবং বি এবং 15। তো এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের আগের ভিডিওগুলো পেতে চাইলে, অর্থাৎ রিভিশন লেসন এবং লেসন ওয়ানের দুটো ইউনিটে ভাগ করা রয়েছে, তো সেগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে শেষে তোমরা ভিলেজ ফেয়ার সম্পর্কে একটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে এবং কীভাবে তোমরা পার্সোনাল লেটার লিখবে সেই সম্পর্কিত নিয়মগুলো বলে দেওয়া রয়েছে। লেসন ওয়ান, দ্য বুক অফ নেচারে জওহরলাল নেহরু লিখেছেন। তো আজকে এই লেসনের শেষ অংশটি, যে গ্রামার পার্ট এবং যে রাইটিং পার্ট রয়েছে, সেটা আমরা শুরু করতে চলেছি। অ্যাক্টিভিটি 10 থেকে আমরা শুরু করব। এখানে রয়েছে যে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এ কলামে যে সমস্ত 6টি ওয়ার্ড রয়েছে সে ওয়ার্ডের মিনিংটা, ইংলিশ মিনিংটা বি কলামে দেওয়া রয়েছে, আমাদেরকে চুজ করে লিখতে হবে। তো প্রথমে একটা রয়েছে ফ্যাসিনেটিং, যার অর্থ হচ্ছে যে আকর্ষণীয় বা খুবই আকর্ষক। তো সেটি এখানে উত্তর দেওয়া রয়েছে, একদম এফে চলে যাবে। ভেরি ইন্টারেস্টিং অর চ্যান্টিং, অর্থাৎ খুবই আকর্ষণ বা মনোমুগ্ধকর। 2 নাম্বার রয়েছে মেরিলি। মেরিলি কথার অর্থ হচ্ছে যে একমাত্র বা কেবলমাত্র। তো এখানে ডিটা তোমরা দেখতে হবে যে অনলি অর জাস্ট, অনলি অর জাস্ট, কেবল বা শুধু। 3 নাম্বার রয়েছে আনফর্চুনেটলি, অর্থাৎ দুর্ভাগ্যবশত, সৌভাগ্যবশত। এটা ফর্চুনেটলি আমি উল্টো বলছি, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। তো ফর্চুনেটলি মানে সৌভাগ্যক্রমে, আমি এটা অপোজিটটা বলে ফেলেছি। তো এখানে ভাগ্যক্রমে রয়েছে লাকিলি রয়েছে, লাকিলি হচ্ছে যে ভাগ্যক্রমে। এটা 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে অ্যালফাবেট মানে বর্ণমালা, সেটা হচ্ছে এতে হবে দ্য সেট অফ লেটার ইন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ভাষার যে ভাষার তার বর্ণের ক্রমগুলো বোঝায়। 5 নাম্বার হচ্ছে সারফেস মানে হচ্ছে তল বা পৃষ্ঠ, সেটা হচ্ছে টপ, টপ ভিজিবল সাইড, অর্থাৎ যে উপরের অংশটা যা দেখা যাচ্ছে সেটা, সেই অংশটি। আর হচ্ছে ওন, অর্থাৎ ব্যবহারের পরে ক্ষয়ে যাওয়া, সেটা হচ্ছে যে বিকেম ড্যামেজড বাই ইউজ, অর্থাৎ ব্যবহারের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কিছু। তো এখানে দেখে নাও অ্যাক্টিভিটি 10 আমরা সম্পূর্ণ করলাম। এবার অ্যাক্টিভিটি 11-এ চলে যাব। এখানটা করে একটু তোমরা লক্ষ্য করবে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এই যে প্রত্যেক সেন্টেন্সের মধ্যে একটি করে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। তো সেগুলো আমাদের কী করতে হবে, উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্সে এই সমস্ত ওয়ার্ডের, এই যে ওয়ার্ডগুলোর অপোজিট এখানে দেওয়া রয়েছে, মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ এখানে দেওয়া রয়েছে, আমাদের কি করতে হবে, রিপ্লেস করতে হবে। অর্থাৎ এই যে এই সমস্ত ওয়ার্ডের যে অপোজিট সেটি তাদের স্থানে, এদের স্থানে লিখতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, এখানে এই যে বক্সের মধ্যে বেশ কিছু অতিরিক্ত দেওয়া রয়েছে, অর্থাৎ বেশি দেওয়া রয়েছে। তো প্রথমে এটা রয়েছে দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, অর্থাৎ দ্য ম্যান বিকেম ফেমাস, অর্থাৎ লোকটি বিখ্যাত হয়েছিল ইন হিজ আর্লি ইয়ার্স অফ লাইফ, অর্থাৎ তার জীবনের প্রথমাংশে। তো তার জীবনের প্রথমাংশে, তো এই যে আর্লি এর বিপরীত শব্দ এখানে কী রয়েছে, তাড়াতাড়ি, এটা হচ্ছে যে লেট মানে শেষ অংশ, লেট। তো এই তোমরা যখন লিখবে তখন এ লিখে এই পুরো সেন্টেন্স লিখলে এই আর্লি স্থানে, এই আর্লি স্থানে এটা লিখবেন, আর্লি স্থানে লেট লিখবে, আর্লির জায়গাতে লেট হবে, ঠিক আছে। দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য লেট ইয়ার্স অফ হিজ লাইফ, অর্থাৎ লোকটির জীবনে তার শেষ অংশে পরিচিত হয়েছিল বা বিখ্যাত হয়েছিল বা ফেমাস হয়েছিল, যেটা দেওয়া রয়েছে। বিয়ের রয়েছে সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তো বুঝতেই পারছো হ্যাপি অর্থাৎ সুখী, তার বিপরীত শব্দ এখানে কী রয়েছে, এই যে স্যাড রয়েছে, তো এখানে স্যাড ঢুকবে। আর মানেটা হবে সি ইজ লুকিং ভেরি স্যাড, তাকে দেখে খুব দুঃখিত লাগছিল, লাগে বা দেখাচ্ছে, তাকে খুবই দুঃখিত দেখাচ্ছে। সেটা রয়েছে দ্য ট্রাঙ্ক অফ হিজ হিউজ, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি,
তো এখানে আমি একটু ভুল বলছি কিছু না, কারণ বলতো আমি যে এই দাগটা টানছি তখন আমার আঙুলটা এই সেন্টেন্সটা পুরোটাই গার্ড হয়ে যাচ্ছে আমাকে, তার জন্য পুরোটা দেখতে পাচ্ছি না। তো দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক। স্মুথ হচ্ছে যেটা মনে হচ্ছে মসৃণ, কি মসৃণ, আর মসৃণ বিপরীত শব্দ আগে লাগিয়ে দিলে কী হবে, অমসৃণ। তো সেটা কি হবে, স্মুথের এখানে রয়েছে রাফ, রাফ মানে হচ্ছে যে অমসৃণ। তো এই স্মুথের স্থানে রাফটা লিখতে হবে, তাহলে এর মানেটা কী দাঁড়াবে, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ রাফ বার্ক, অর্থাৎ এই বিশাল গাছটির যে কাণ্ডের ছালটা সেটি অমসৃণ। ডিটে রয়েছে যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, অর্থাৎ যতীন তার পেন্সিল বাক্সটি স্কুল যাওয়ার পথে এখানে ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, তো ফাউন্ড খুঁজে পেয়ে যাওয়া, তার বিপরীত শব্দ হচ্ছে লস্ট, হারিয়ে ফেলা, হারিয়ে ফেলেছিল, তো সেটা এখানে বসবে। তো যতীন ফাউন্ডের জায়গায় লস্ট, তো যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, তো যতীন স্কুল যাওয়ার পথে তার পেন্সিল বক্সটি হারিয়ে ফেলেছিল। তারপর এটা রয়েছে স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, তাই তো, বিয়োগ, তো তার বিপরীত শব্দ কী হবে, কী হবে, যোগ, তাই তো, যোগ। তো যোগে এখানে কী রয়েছে, এই যে অ্যাড রয়েছে, অ্যাড মানে যোগ, তো এই সাবট্রাকের জায়গায় অ্যাডটা বসাতে হবে, ঠিক আছে, অ্যাডটা বসালে হয়ে যাবে। তো স্মিতা লার্ন টু অ্যাড, অর্থাৎ স্মিতা যোগ করতে শিখেছিল। এখানে বেশ কিছু এক্সট্রা ওয়ার্ডের মধ্যে হোপফুল রয়েছে, লেফট রয়েছে, আগলি রয়েছে, ঠিক আছে, এই 3টি বাদ গেছে, বাকি এই 5টি দিয়ে আমাদের সম্পন্ন হয়ে গেছে। তো পরবর্তী অ্যাক্টিভিটি আমরা যাওয়ার আগে এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, সেটা শিখে নিতে হবে তোমাদেরকে। সেগুলো হচ্ছে যে অ্যাপোস্ট্রফ এস, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের লেখার যে লিখি ডলিস মাথায় এখানে যে একটা অ্যাপোস্ট্রফ এস দেখি, ডলিস সিস্টার, অর্থাৎ ডলির বোন, তখন কী লিখি, মাথায় এই যে কমাটা দিই, এটা বলা হয় যে অ্যাপোস্ট্রফ এস। তো এখানে তার জন্য দেওয়া রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে আরও ব্যবহার রয়েছে, এগুলো যেমন আমরা যখন লিখি ডু নট, ঠিক আছে, এটাকে যদি একসঙ্গে লিখি তো কী হবে, DON, তারপর অ্যাপোস্ট্রফ এস দিয়ে তারপর টি, এই যে পুরোটা যুক্ত হয়ে যাবে, ওটা বা চলে যাবে, দেবে ডোন্ট। ঠিক একইভাবেই আই হ্যাভ, তো সেটা লিখলে হবে এইভাবে, আই অ্যাপোস্ট্রফ এস দিয়ে তারপর VE হ্যাভ। সেরকমভাবে এখানে দেওয়া রয়েছে, তোমরা লক্ষ্য করবে যে এক্সাম্পল দেওয়া রয়েছে, তারপর এখানে ওভার অনাবেল সব দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের কী করতে হবে, যে অ্যাক্টিভিটি 12-এ রয়েছে রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফ মার্ক ইন দ্য প্রপার প্লেস, অর্থাৎ প্রপার প্লেসে আমাদেরকে যে মাথায় যে অ্যাপোস্ট্রফগুলো দিতে হবে। প্রথমে রয়েছে রহিমস ফাদার, বুঝতে পারছো এখানে যে রহিমস ফাদার, এখানটা করে রহিম তো কারোর নাম, তার সঙ্গে এস যোগ হয় না, সেটা কী হয়, এই যে মাথায় অ্যাপোস্ট্রফ দিয়ে এসটা হবে। প্রথমেই ফার্স্টে যে এই যে রহিমস রয়েছে, তো সেটা এভাবে ভুল রয়েছে, সেটা এভাবে লিখবে, রহিমস তারপর ফাদার, রহিমস তারপর ফাদার, রহিমের বাবা, প্রথম ভুলটা হয়ে গেল। রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পার্সন, রহিমের বাবা একজন পরিচিত মানুষ। দ্য অনারেবল MLA অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, অর্থাৎ সেই এলাকার যে মাননীয় MLA তিনি হলেন তাদের আত্মীয়। হি হ্যাজ ডোনেটেড এ গুড সাম অফ মানি টু দি লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস, অর্থাৎ তিনি সেই এলাকার লাইব্রেরিটার জন্য, নতুন বই কেনার জন্য অনেকগুলো টাকা দান করেছেন। দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল, তো এখানটা করে এই যে গার্লস রয়েছে, তো গার্লসের কোন স্কুলের নাম বোঝাচ্ছে, একটা গার্লস স্কুল, তো সেই GIRLS গার্লস, এটা প্লুরাল, তার শেষে অ্যাপোস্ট্রফ হবে, ঠিক আছে, এসের শেষে এই যে গার্লসের এসের শেষে অ্যাপোস্ট্রফ হবে, গার্লস হাই স্কুল মানে মেয়েদের হাই স্কুলে সেই লাইব্রেরিটা তার কাছে অবস্থিত। সবিনাস, এখানে ঠিক একই ভুল রয়েছে আবার, যে সবিনাস SABINA তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে এস, সবিনাস ব্রাদার। ঠিক একই রকম আবার আকরম AKRAM
এম অ্যাপোস্ট্রফ দিয়ে এস আক্রমস সিস্টার অপেন ভিজিট দ্য লাইব্রেরি, অর্থাৎ সবিনার ভাই এবং আক্রমের বোন মাঝে মধ্যে লাইব্রেরিতে যায়। দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুক, তো চিলড্রেন্সের ক্ষেত্রে এখানে ভুল রয়েছে, চিলড্রেন্সটা CHILDREN তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে এস, চিলড্রেন্স, ঠিক আছে। চিলড্রেন্স স্টোরি বুক অ্যান্ড টেগোরস, এখানে ভুল রয়েছে, টেগোর হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের কথা বলা হচ্ছে, ঠাকুরের টেগর, তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে এস, টেগরস পোয়েম, অর্থাৎ তারা সেই ছোটোদের গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে পছন্দ করে। দেয়ার প্যারেন্টস অলসো গো টু দেয়ার টু রিড নিউজ পেপার্স আফটার দ্য ডেস ওয়ার্ক, এখানে ভুল রয়েছে কোথায়, যে ডেস মানে দিনের কাজ, তাহলে শেষে DAY অ্যাপোস্ট্রফ দিয়ে এস, ডেস ওয়ার্ক, ডেসটা এখানে লিখতে হবে। তো সম্পূর্ণটা দেখে দিলাম, তোমরা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তার পরবর্তীতে অ্যাক্টিভিটি 12 বিতে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম অফ ওয়ার্ডস হোয়ারএভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই যে আমি শেখালাম যে ডু নট, সেটাকে শর্টে লিখলে ডোন্ট, DONT, সেরকমই অনেক রয়েছে, সেগুলো এখানে কি সেগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে লিখে সেগুলো লিখতে হবে। তো প্রথমে হচ্ছে দ্য টিচার সেড, অর্থাৎ শিক্ষক মশাই বলেছিলেন, উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট, আমরা সকলেই জানি যে তুমি একজন ভালো ছাত্র। তারপর আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ থিং, তো আমি বুঝতে পারছি না কেন তুমি এরকম জিনিস করছো। তো এই যে ক্যান নট, তো এটা আমরা লিখবো শর্টকাটে অ্যাপোস্ট্রফ দিয়ে CAN, তারপর মাথায় অ্যাপোস্ট্রফ দিয়ে তারপর ট্রি, কান্ট, ঠিক আছে। এই ক্যানটের জায়গায় আমরা এটি লিখবো কান্ট। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ, এই যে ইউ হ্যাভ, এটা একসাথে করবো আমরা, সেটা কীভাবে লিখবো, YOU, তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে VE, হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং, তো তুই কেন এরকম করছো। পরবর্তী হচ্ছে ইউ শুড নট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেট, তুমি তোমার ক্লাসের সাথে সাথে এরকম খারাপ ব্যবহার তোমার করা উচিত নয়। তো এই শুড নটটা আবার শর্টকাট লেখা হবে কীরকম, SHOULD, তারপর N, তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে T, শুডন্ট, ঠিক আছে। ইউ শুডন্ট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেট। প্রমিস মি, আমাকে কথা দাও, ইউ উইল অলওয়েজ রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড, তো এখানটা করে ইউ উইলটা কীরকম হবে, YOU, তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে LL, ইউ উইল অলওয়েজ রিমেম্বার হোয়াট আই হ্যাভটা কীরকম হবে, আগে দেখেছিলাম আই, তারপর VE, ঠিক আছে, আই হ্যাভ সেড। তারপর দ্য স্টুডেন্টস রিয়েলাইজড হিজ মিস্টেক, তো সেই ছাত্রটি নিজের ভুলটি বুঝতে পেরেছিল। হি সেড স্যার আই অ্যাম সরি, সে বলেছিল মহাশয় বা স্যার আমাকে ক্ষমা করবেন। তো আই অ্যামটা আমরা লিখবো আই, তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে তারপর M, তারপর আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস, তো আমি এরকম ব্যবহার কোনোদিন করবো না। তো আজকে এখানে 12 এখানে শেষ হলো। এর পরবর্তীতে আমাদেরকে চলে রয়েছে এখানে কাজটা যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। তো আমাদেরকে এখানে এটা জেনে রাখতে হবে যে যেগুলো নাউনটির সাথে অধিকার বা সম্পর্ক বোঝাবে সেগুলো ক্ষেত্রে এই পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে, যেমন কোনগুলো, মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, এগুলো। আর পসেসিভ প্রোনাউনটা কোনগুলো, যেগুলোর সঙ্গে তো এখানে যেটা বলছে যে সমস্ত নাউনগুলো, যে আওয়ার, তারপর মাইন, ইয়োর্স, দেয়ার্স, এগুলো এদের পর কোনো নাউন বসে না, ঠিক আছে, এদের পর কোনো নাউন বসে না। তো এরা হচ্ছে যে এদের যে প্রিপোজিশন অফ অথবা ভার্ব এর পরে বসে,
ভার্বের পরে অথবা অফের পরে বসবে, কিন্তু তারা বাক্যের নাউনের সাথে সম্পর্ক অধিকারটা বোঝাবে। তো এদেরকে তখন বোঝাবে যে পসেসিভ প্রোনাউন। কোনগুলো? হিজ, হার্স, আওয়ার্স, মাইন, আওয়ার্স, দেয়ার, ইয়োর্স, দেয়ার্স, এই সমস্ত। তো এ নিয়ে আমাদের ছকটা রয়েছে, এটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, এটাই ভালো করে মুখস্থ করতে হবে। প্রথমে প্রোনাউন্স দেওয়া রয়েছে, সেই প্রোনাউন্সে পসেসিভ অ্যাডজেক্টিভটা কী ব্যবহার করা হয়ে থাকে আর পসেসিভ প্রোনাউনটা কী ব্যবহার করা হয়ে থাকে সেটা তোমাদের শিখতে হবে। তো আই প্রোনাউনের ক্ষেত্রে মাই হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। উইয়ের ক্ষেত্রে, উই প্রোনাউনের ক্ষেত্রে আওয়ারটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর আওয়ার্সটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। তারপর ইউ প্রোনাউনের ক্ষেত্রে ইউর হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর ইউসটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। হিয়ের ক্ষেত্রে হিজটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং হিজটাই পসেসিভ প্রোনাউন। সি এর ক্ষেত্রে হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর হাসটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। ইটের ক্ষেত্রে ইস্টটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে এর ব্যবহার নেই। দেয়ারটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর দিয়াসটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। বোঝা গেল কোনটি পসেসিভ অ্যাডজেক্টিভ আর কোনটি পসেসিভ প্রোনাউন। তো এবার আমরা বুঝতে পারছো এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে এটা পড়লেই জানা যাবে। এখানে বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা পূরণ করতে হবে যেখানে যেটা প্রয়োজন রয়েছে। তো ইয়েস্টারডে গতকাল, আই ফরগট আমি ভুলে গেছিলাম, টু টেক ব্যাক তো নিতে, মাই পেন আমার পেনটি, ফ্রম সুনীল সুনীলের কাছ থেকে। আই গেভ হিম আমি দিয়েছিলাম তাকে, মাইন আমারটি। এই যে মাইনের পর এটা পসেসিভ, যে প্রোনাউনের পর কোনো নাউন বসেনি। মাইন ইন দি ক্লাস, আমি ক্লাসের মধ্যে তাকে আমারটা দিয়েছিলাম, বিকজ হি ডিড নট ব্রিং হিজ, কিন্তু সে তার নিজেরটি নিয়ে আসেনি, কারণ সে নিজেরটি নিয়ে আসেনি। তারপর দ্য লিটল গার্ল হ্যাজ থ্রোন হার ক্লথেস, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি তার জামাগুলো ছিঁড়ে ফেলেছে। দ্য হার ক্লথেস, এই যে ক্লথেস যে নাউন রয়েছে তো নাউনের আগে বসেছে, তার জন্য এটা পসেসিভ অ্যাডজেক্টিভ তা বসলো। আর বাট হোয়াই আর ইউর ক্লথেস ডার্টি, আক্স দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার, তো সেই মা সেই মেয়েটির বড় ভাইকে বলল, কেন তোমার জামাগুলো নোংরা। এই যে ক্লথেস নাউন রয়েছে তার আগে ওই জন্য পসেসিভ অ্যাডজেক্টিভ বসেছে ইয়োর। উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লথেস হোয়াইল প্লেয়িং আউটসাইড, দে সেড, তারা বলল যে আমরা বাইরে খেলার সময় তখন আমাদের এই জামাগুলো নোংরা করে ফেলেছি। যে আবার এখানটা করে নাউন রয়েছে, তার মানে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসেছে, আবার বসেছে, মানে যে নাউনের আগে যেটা বসবে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর তার পরে কোনো নাউন থাকবে না, সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন পসেসিভ প্রোনাউনের মাইনটা রয়েছে আর হিজটা রয়েছে, বাকি যেগুলোর ক্ষেত্রে দেখবে মাই, হার, ইয়োর, আওয়ার, এগুলোর ক্ষেত্রে পরে সবই একটা করে নাউন রয়েছে, এগুলো সবই নাউন রয়েছে। এবার আমাদের এখানে একটি যে পার্টটি রয়েছে পার্সোনাল লেটার রাইটিং প্রসেস, এটা আজকে আমরা শিখতে চলেছি। এখানে কটি স্টেপ তোমাদের ভালোভাবে বলে দিই, তাহলেই তোমরা শিখে যাবে। প্রথমেই যে এখানে যে সম্পর্কিত চিঠি তোমরা লিখতে চলেছ যাকেই হোক, তো সেটা এখানে হেডিংটা থাকবে, অর্থাৎ প্রশ্নটা থাকবে এখানে। তো প্রথম কাজ এখান থেকে শুরু হচ্ছে, এই যে 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে, এই 1 নম্বরে তোমার নিজের ঠিকানা হবে। নিজের ঠিকানা কি? সেখানে ভিলেজ থাকবে অথবা টাউনের নাম টাউনের নাম যে থাকে সেরকম, বা টাউনের নামের সঙ্গে যে তোমার হাউস নাম্বার থাকবে। ভিলেজের ক্ষেত্রে পোস্ট অফিস থাকবে এবং নিচে পিন নাম্বারটা মাস্ট, পিন নাম্বারটা সব জায়গায় থাকবে। এটা হচ্ছে তোমার ঠিকানার ক্ষেত্রে শুধু এটা লেখা পড়বে। তারপর তোমার ঠিকানার নিচেই 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে যে ডেট লিখতে হবে, যে তারিখে তুমি চিঠিটা লিখছো সেই তারিখে ডেটটা লিখতে হবে, হলো। তারপর 3 নম্বর লিখতে হবে যে তুমি যাকে চিঠিটা লিখছো সেখানে তাকে সম্বোধন করে মাই ডিয়ার, তোমার বন্ধুর নাম বা মাই ডিয়ার লিখে কমা দিলে হয়ে যায়। তারপর 4 নম্বর হচ্ছে যে এই যে লেটারের বডিটা, অর্থাৎ লেটারে তুমি কী লিখছো সেটা সম্পর্কিত হবে। প্রথমে ফার্স্ট প্যারাতে প্রথমে শুরু হচ্ছে তোমার তাকে সম্বোধন করে তার
কী খবর বা সব কিছু জেনে নিয়ে তারপর কথাটাগুলো বলে তোমার চিঠির যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো বলার পরে তারপর শেষে যে উপসংহার বলতে গেলে বিদায় জানাচ্ছি সেই নিয়ে আলাদা প্যারা করতে হয়। তারপর এখানে 5 নম্বরে যে তুমি লিখছো তো তাই তোমার প্রিয় বন্ধু এরকম বা ইওর লাভিং ফ্রেন্ড যেটা হচ্ছে ইংরেজিতে সেরকম লিখে 6 নম্বরের নিচে তোমার নামটা লিখতে হবে। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা দেওয়া হয়নি। তো এই যে শেষে চিঠির বাঁ দিকে একদম নিচে এই যে এরকম ঘর করতে হবে একটা, ঘরের মধ্যে এক কোণে লেখা থাকবে স্ট্যাম্প, ঠিক আছে? তারপর এখানে তোমার ফার্স্টে থাকবে তোমার বন্ধুর নাম, তারপর তোমার বন্ধুর বাবার নাম, তারপর তোমার বন্ধুর পুরো ঠিকানা পিন সহ। এই গেল চিঠির পুরো নিয়ম, রুলস। এখানে যেমন দেওয়া রয়েছে সম্পূর্ণ, আমি এখান থেকে পড়ছি যে মাই ডিয়ার নির্মল, আমার প্রিয় বন্ধু নির্মল, আই হোপ ইউ আর ফাইন, যে আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো। লেট মি শেয়ার এ হ্যাপি নিউজ উইথ ইউ, তো আমি তোমাকে আজকে একটা আনন্দ খবর জানাতে চাই। মাই ব্রাদার অ্যান্ড আই অ্যালং উইথ আওয়ার প্যারেন্টস আর গোয়িং টু এ ট্যুর অফ রাজস্থান নেক্সট মান্থ, তো পরের মাসে আমি আমার ভাই এবং বাবা মায়ের সাথে রাজস্থান যাচ্ছি ঘুরতে। ইট উইল বি গ্রেট ইফ ইউ জয়েন আস অ্যালং উইথ ইউর প্যারেন্টস, তো এটা খুবই ভালো হবে যদি তুমি তোমার বাবা মার সাথে আমার সঙ্গে যোগদান করো। প্লিজ রাইট ব্যাক টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট মাই ফাদার ক্যান মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, তো দয়া করে খুব তাড়াতাড়ি উত্তর জানিও, কারণ আমার বাবা তাহলে সেরকম ব্যবস্থা নেবেন। বোঝা গেল এরকম চিঠি লিখেছে। এবার যে কথাটা বললাম যে 6টি পার্ট রয়েছে, সেই 6টি পার্ট এখানে দেওয়া রয়েছে। এবার এখানে একটা রয়েছে যে আনফর্চুনেটলি নির্মল ক্যান নট সে ইয়েস, তো দুর্ভাগ্যবশত সেই নির্মল হ্যাঁ বলতে পারেনি সেই তার বন্ধুকে যাবে সেটি ইন দিল্লি দিল্লি থেকে কারণ কি হিজ মাদার ইজ শিডিউল টু আন্ডারগো এ সার্জারি দ্য ফলোয়িং মান্থ, তো সেই মাসেই তার মায়ের একটা সার্জারি হবে সেই জন্য। সো হি রাইটস, তাই সে লিখছে। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করবে যে নিয়মটা কীরকম ছিল, যে চিঠির ডান দিকে নিজের ঠিকানা এবং তার নিচে ডেটটা থাকছিল, তাই তো? তো এখানেই বাঁ দিকে ঠিকানা লিখছে। এখানে বন্ধুর সম্বোধনটা ঠিকই করেছে, চিঠি বডিটাও ঠিক আছে, এবং এখানটা করে নিজের নামটা এভাবে লিখছে, আই অ্যাম নির্মল মাই ডিয়ার ফ্রেন্ড। আবার এখানে নিজের ঠিকানাটা ভুল লিখছে। তো এই যে ভুলগুলো করেছে, তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 14 এতেও দেওয়া রয়েছে যে নির্মল হ্যাজ নট রিপ্লাইড ইন দ্য কারেক্ট ফরম্যাট, অর্থাৎ নির্মল ঠিকঠাকভাবে উত্তর দেয়নি, ফরম্যাট উত্তর দেয়নি। রিরাইট দ্য লেটার কারেক্টলি ফর হিম, তো তার জন্য তার হয়ে লেটারটিকে বা চিঠিটিকে সম্পূর্ণ ঠিকঠাক লিখতে হবে। তো এখানে নির্মলের লেখা চিঠিটা ঠিকঠাক লিখে রাখা রয়েছে। প্রথমে নির্মলের এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এই যে ঠিকানা, তারপর তার নিচে ডেটটা দেওয়া রয়েছে ঠিকঠাক। তারপর এখানে ডিয়ার কানন লিখছে যে আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকাল পেয়েছি। থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটেশন, তোমার যে আমন্ত্রণের জন্য আমি ধন্যবাদ। টু গো অন এ ট্যুর অফ রাজস্থান টুগেদার, যে একসঙ্গে আমরা যে রাজস্থানে ভ্রমণ করার জন্য। বাট মাই মাদার ইজ ইল, কিন্তু আমার মা অসুস্থ। সি ইজ গোয়িং টু হ্যাভ এ হার্ট সার্জারি আর্লি নেক্সট মান্থ, তো পরের মাসে আমার একটি হার্টের সার্জারি হতে চলেছে। সো উই ক্যান নট জয়েন ইউ ফর দ্য ট্যুর, তো এই ট্যুরের জন্য আমরা তোমার সঙ্গে যোগ দিতে পারছি না। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না দয়া করে। উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড মেমোরেবল ভিজিট টু রাজস্থান, তো আশা করছি তোমার রাজস্থানে ভ্রমণটা শুভেচ্ছা হোক এবং স্মরণীয় হোক, যে আনন্দ হোক এবং আনন্দের এবং স্মরণীয় হয়ে থাকে। তো এই বলে সে চিঠি শেষ করছে, ইউর লাভিং ফ্রেন্ড, তারপর নিজের সই নির্মল হলো এবং এখানে স্ট্যাম্প দিয়ে তার কাননের স্ট্যাম্প, এখানে কাননের ঠিকানা, কারণের বাবার নাম, তার ঠিকানাটা দিল্লিতে রয়েছে। এই হচ্ছে আসল ফরম্যাটটা, ঠিকঠাকভাবে এটা লিখতে হবে। এবার অ্যাক্টিভিটি 14 বিতে তো তোমাদেরকে নিজের একটা চিঠি লিখতে হবে। সেটা কি, যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টেলিং হিম অর হার অ্যাবাউট এ শর্ট ট্যুর ইউ হ্যাড রিসেন্টলি গন টু, অর্থাৎ তুমি যে একটা কোনো ছোটো ট্যুরে গিয়েছিলে সেই সম্পর্কিত তোমার অভিজ্ঞতা বা তোমার সেই সম্পর্কিত ট্যুরের কথাগুলো তোমার বন্ধুকে 70টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। মেনশন দ্য প্লেস ইউ হ্যাড ভিজিট, কোন জায়গায় গিয়েছিলো সেটা মেনশন করতে হবে। হাউ ইউ ট্রাভেল, তুমি কীভাবে গেলে। পিপল হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে গিয়েছিল। ইউর সাইট সিং অ্যান্ড ইউর এনজয়মেন্ট
অফ দ্য ট্যুর, তো সেই ট্যুরের সেই আনন্দ সেই সম্পর্কে সবটা লিখতে হবে। তো এখান থেকে এটা শুরু হচ্ছে। তো প্রথমে এখানে যে লেখা রয়েছে ইউর অ্যাড্রেস, অর্থাৎ তোমরা সবাই নিজের অ্যাড্রেসটা এখানে লিখবে। কী কী অ্যাড্রেস, যে ভিলেজ, তার নিচে পোস্ট, তার নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট, এবং তার নিচে পিন, এবং হলো যার ক্ষেত্রে টাউন হবে সেটা টাউনের ক্ষেত্রে হাউস নাম্বার প্রথমে, তারপর টাউনের নাম, তারপর পিন, এবং নিচেতে ঠিকানা, নিচেতে ঠিকানাটা লিখতে হবে। সরি, এখানে ডেটটা লিখতে হবে, আমি ভুল বলছি, ঠিকানার নিচে ডেটটা লিখতে হবে। ডেটটা হচ্ছে কোন ডেটে তোমরা চিঠি লিখছো। তারপর এখানে মাই ডিয়ার দিয়ে শুরু হচ্ছে বন্ধুকে সম্বোধন করে। মাই ডিয়ারের পরে কোনো বন্ধুর নামও লিখতে পারো তোমরা, যে রাহুল হোক, যাই হোক। এখানে চিঠির বডিটা লিখতে হবে, পুরো চিঠি তুমি কী কী লিখছো, এবং শেষে যে উপসংহার বিদায় জানাচ্ছে নিয়ে তারপর ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার এখানে ইউর নেম, অর্থাৎ তোমাদের নিজেদের নাম লিখবে এখানটায়। তারপর এই দিকটা দিয়ে এরকম বক্স করে তারপর ডান দিকে কোনো এরকম স্ট্যাম্প লিখবে, এই যে স্ট্যাম্প লেখা রয়েছে স্ট্যাম্প, এবং তারপরে এখানে তোমার বন্ধুর নাম হবে, তারপর বন্ধুর বাবার নাম হবে, তারপর বন্ধুর অ্যাড্রেস হবে পিন সহ, ঠিক আছে। এবং যে চিঠিটা রয়েছে সেটা আমি এটা পড়ে দিচ্ছি। আই হোপ ইউ অল আর ফাইন বাই দি গ্রেস অফ গড। আমি আশা করছি যে ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো রয়েছো। ইন দিস লেটার আই অ্যাম গোয়িং টু শেয়ার এ হ্যাপি নিউজ উইথ ইউ। তো এই চিঠিতে আমি তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে চলেছি। লাস্ট উইক অন 3rd November আই হ্যাড গন ফর এ শর্ট ট্যুর টু শান্তিনিকেতন অ্যালং উইথ মাই প্যারেন্টস। তো গত সপ্তাহে 3rd নভেম্বরে আমি আমার যে বাবা মায়ের সঙ্গে শান্তিনিকেতনের ট্যুরে গিয়েছিলাম। মাই আঙ্কেলস ফ্যামিলি অলসো জয়েন্ট আস, আমাদের যে কাকার পরিবার আমার সাথে যোগদান করেছিল। উই ওয়েন্ট টু বোলপুর বাই ট্রেন ফ্রম শিয়ালদা অ্যাট নুন অ্যান্ড রিস্ট শান্তিনিকেতন বাই রিক্সা ফ্রম বোলপুর। তো আমরা বোলপুর গিয়েছিলাম ট্রেন ধরে শিয়ালদা থেকে দুপুরবেলাতে, এবং শান্তিনিকেতন পৌঁছেছিলাম সেই বোলপুর থেকে রিক্সা ধরে। উই ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস দেয়ার ফর নেক্সট 2 days। তো পরবর্তী 2 দিন ধরে আমরা সেখানে অনেক আকর্ষণীয় জিনিস দেখেছি। উই ভিজিটেড বিশ্বভারতী ইউনিভার্সিটি, টেগর্স মিউজিয়াম, কোপাই এটসেট্রা। সেখান থেকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপর ঠাকুরের জাদুঘর বা মিউজিয়াম, সংগ্রহশালা যেটা, তারপর কোপাই নদী দেখেছি। অন 5th November উই ওয়েন্ট টু তারাপীঠ অ্যান্ড ভিজিটেড নলহাটি অন দ্য পার্টিকুলার ডে। তো 5th November আমরা সেখান থেকে তারাপীঠ গিয়েছি, সেটা দর্শন করেছি, এবং তারপর সেখানে নলহাটি গিয়েছিলাম সেদিনই। ইন দ্য আফটারনুন উই স্টার্টেড আওয়ার হোমওয়ার্ড জার্নি বাই ট্রেন অ্যান্ড রিটার্ন হোম অ্যাট নাইট। তারপর বিকেলের দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি, এবং রাত্রির দিকে আমরা বাড়ি ফিরে আসি। দো ইট ওয়াজ এ শর্ট ট্যুর, যদিও এটা ছোট্ট একটা ভ্রমণ ছিল, আই উইল রিমেম্বার দিস ট্যুর ফর এভার, আমি এই ট্যুরটি সবসময় মনে রাখবো। উইথ লাভ অ্যান্ড রিগার্ডস, ভালোবাসা এবং শুভেচ্ছা নিও। তারপর এখানে নিচে তোমার বন্ধুর ইউর লাভিং ফ্রেন্ড, নিজের নামটা সবাই লিখবে। এই গেল চিঠির অংশ। আজকে শেষ অ্যাক্টিভিটি 15 বলেছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবি, একটি গ্রামের মেলা, একটি গ্রামের মেলার ছবি, সেই সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। এখানে রয়েছে যে নাও রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 words ডেসক্রাইবিং দ্য পিকচার অফ এ ভিলেজ ফেয়ার। যে গ্রামের মেলা সম্পর্কে 70 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্ট দিয়ে লিখেছি। এবং সব থেকে হচ্ছে যে এখানে বইয়ের মধ্যে দেখো শুরু করে দেওয়া রয়েছে, বিগিন লাইক দিস, এভাবে শুরু করো, যে এ ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামের দিকে যে মেলা হলো একটি জনপ্রিয় একটা উৎসবের মতো। দ্য ফেয়ার গ্রাউন্ড ইজ অলওয়েজ আউটসাইড অফ এনি ভিলেজ অর এ এমটি ল্যান্ড, অর্থাৎ যে সবসময় মেলার মাঠটি কোথায় হয়ে থাকে, যে কোনো গ্রামের বাইরে অথবা কোনো ফাঁকা জমিতে। দ্য গ্রাউন্ড ইজ বিউটিফুলি ডেকোরেটেড, অর্থাৎ গ্রাউন্ডটি খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। এ হিউজ ক্রাউড ফ্রম মেনি ভিলেজেস গ্যাদার ইন দ্য ফেয়ার, অর্থাৎ সেই মেলাতে প্রচুর মানুষ জনগণ ভিড় হয়ে থাকে। চিলড্রেন আর এনজয়িং দ্য মেরি গো রাউন্ড, অর্থাৎ যে ছেলেরা বা বাচ্চারা সেই নাগরদোল্লাতে চড়ে আনন্দ করে। সামটাইমস দেয়ার ইজ সার্কাস টেন্ট হোয়ার পিপল আর কুইং আপ, তো মাঝে মধ্যে কী থাকে, যে সার্কাস তাঁবু থাকে যেখানে মানুষের অনেক ভিড় জমে। দেয়ার আর মেনি শপস অ্যান্ড কাউন্টার্স অফ ফুডস টয়েস এটসেট্রা, তো সেখানে অনেক খাবারের এবং খেলনার দোকান এবং স্টল বসে। চিলড্রেন আর হোপিং অ্যারাউন্ড দ্য বেলুন সেলার,
তো বেলুন বিক্রেতা চারিদিকে যে ছেলেরা ভিড় করে, ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা। ভিলেজ ফেয়ার ইজ অলওয়েজ এ পার্ট অফ ফান অ্যান্ড এনজয়মেন্ট অফ আওয়ার লাইফস। তো আমাদের জীবনে বা গ্রামের জীবনের ক্ষেত্রে, গ্রামের লোকেদের ক্ষেত্রে যে মেলা হচ্ছে একটা আনন্দ এবং মজার উপভোগ করার একটা স্থান। তো এই গেল ভিলেজ ফেয়ার সম্পর্কে যে ছবি দেওয়া রয়েছে সেই সম্পর্কিত ছোট্ট একটি প্যারাগ্রাফ। 70 ওয়ার্ডের থেকে এখানে সেরকমই দেওয়া